ইডি তলবে দিল্লিতে অভিনেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। ইডি সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হবে মিমি চক্রবর্তীকে। বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয় অভিনেত্রীকে। আগামীকাল অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও কিন্তু তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে অঙ্কুশ হাজরা অভিনেতা, তাকেও কিন্তু হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মিমি চক্রবর্তী দিল্লিতে পৌঁছেছেন ইডির তলবে। কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গিয়েছেন আর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়েছে। অনলাইন বেটিং অ্যাপ মামলায় ইডির তলবে দিল্লি পৌঁছে গিয়েছেন অভিনেত্রী এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, মূলত কি অভিযোগ অভিনেত্রীর বিরুদ্ধে? দেখো, একটাই অভিযোগ রয়েছে, যারা যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন আইবেক্স এই অ্যাপের, সেটাতে মানি লন্ডারিং হয়েছে এবং এই টাকাগুলো বিদেশে গেছে, বেআইনিভাবে বেটিং চলতো এই অ্যাপগুলোতে, সেই অভিযোগ হলো। সেক্ষেত্রে এই অ্যাম্বাসেডারগুলোর ভূমিকা কি, এটা জানার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছিল। তাকে তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল আনতে বলা হয়েছে এবং বলা হয়েছিল কি কোথায় কোথায় টাকা তিনি পেয়েছেন, কি মুহূর্তে পেয়েছেন এবং কারা অ্যাপ্রোচ করেছিল যখন তারা এই অ্যাম্বাসেডার হলেন এই অ্যাপের। এবং সেই ডকুমেন্টসগুলো নিয়ে 10:50 নাগাদ দেখলাম আমরা মিমি চক্রবর্তী পৌঁছে যান। তিনি এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন। এর আগে একই কেসে শিখর ধওয়ান এবং সুরেশ রায়নাকে ডেকেছিল ইডি এবং তাকেও প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর তাদের বক্তব্য নেওয়ার পর সেখান থেকে যেতে দেওয়া হয়। এখন আজকে যে প্রশ্নগুলো রেখেছে ইডি, সেটাতে কতটা সন্তুষ্ট হচ্ছে ইডি সেটা দেখার বিষয়। কেন কি তারা মনে করছেন কি এই অ্যাপের মারফতে অনেক টাকা মানি লন্ডারিং হয়েছে, বিদেশে টাকা গেছে এবং বেআইনিভাবে এই অ্যাপ চলতো। সেক্ষেত্রে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন মিমি চক্রবর্তী, তার বক্তব্য কি সেটা জানবে সুপ্রিম কোর্ট ইডি আজকে। তার সঙ্গে সঙ্গে এই টাকাগুলো তিনি কোন অ্যাকাউন্টে নিয়েছিলেন, তার কাছ থেকে কোন অ্যাকাউন্ট থেকে টাকাগুলো এসেছিল, কি মুহূর্তে টাকাগুলো এসেছিল, সেটা জানার জন্য মিমিকে আজকে তলব করা হয়েছে ইডির সদর দপ্তরে। ধন্যবাদ। 2016 নবম দশমের নিয়োগে দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। কারোর প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কাউকে আবার র্যাঙ্ক জাম্প করিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারোর নাম সুপারিশ করা হয়েছে। চার্জশিটে এমন একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 7 তারিখ নবম দশমের পর এই রবিবার হয়ে গেল এসএসসির একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা, প্রায় 9 বছর পর। আর যে দুর্নীতির জন্য হাজার হাজার যোগ্যদের চাকরি গেছে, তাদের আবার যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসতে হয়েছে। 2016 নবম দশমে নিয়োগে সেই দুর্নীতির মামলায় আদালতে চার্জশিট দিয়েছে সিবিআই। কারোর প্রাপ্ত নম্বর প্রায় দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কাউকে আবার র্যাঙ্ক জাম্প করিয়ে দেওয়া হয়েছে নিয়োগপত্র। প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও কারো নাম সুপারিশ করা হয়েছে। চার্জশিটে এমন একাধিক চাঞ্চল্যকর দাবি করেছে সিবিআই, যেমন এসএসসির নবম দশমের এক পরীক্ষার্থী ছায়া মণ্ডল। ওএমআর মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা নাইসার থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 22। স্কুল সার্ভিস কমিশনের নথিতেও একই তথ্যের উল্লেখ। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে পার্সোনালিটি টেস্ট ছাড়াই ছায়া মণ্ডল নামে ওই চাকরি প্রার্থীর কাছে পৌঁছে গেছিল রেকমেন্ডেশন লেটার। চার্জশিটে আরও দাবি, জিজ্ঞাসাবাদে ছায়া মণ্ডল জানিয়েছেন তার স্বামী সৌমিত্র ঘোষ নামে একজনের কথা জানতে পারেন, যিনি 10.5 লক্ষ টাকার বিনিময়ে স্কুল শিক্ষিকার চাকরি পাইয়ে দিতে পারেন। সেই মতো মধ্যশিক্ষা পর্ষদের তরফে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পরই সৌমিত্র ঘোষকে নগদ 9.5 লক্ষ টাকা দেন চাকরি প্রার্থী। কিন্তু তা সত্ত্বেও তিনি স্কুলের কাজে যোগ দিতে পারেননি বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই 9.5 লাখ টাকাও ফেরত পাননি বলে দাবি অভিযোগকারীদের। এমনই আরেক চাকরি প্রার্থী মৌ কর্মকার। তদন্তে উঠে এসেছে চাকরি পাওয়ার জন্য 12,70,000 টাকা তিনি দেন সিদ্ধার্থ শঙ্কর রায় নামে এক ব্যক্তির হাতে। চার্জশিটে উল্লেখ রয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায় আবার জিজ্ঞাসাবাদে জানান সৌমিত্র ঘোষের নাম, সেই জন্যই তিনি চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছিলেন। এটা তো অনারেবল কোর্টের একটা অর্ডারের ভিত্তিতে তদন্তটা শুরু হয়েছিল, তাই জন্য যদি দেখা যায় এরকম ধরনের অভিযোগের ওপর দাঁড়িয়েই এফআইআর হয়েছিল এবং এটা চলে আসছে। এবার তারা কতটা প্রমাণ করতে পারবেন বা কতটা পেরেছেন, সেটাই আমি যেটা আপনাকে এক্ষুনি বললাম, বিচার প্রক্রিয়া থেকেই বোঝা যাবে যে এটা কতটুকু সত্যতা আছে। তদন্তে অসিত কুমার সাহা নামে আরেক চাকরি প্রার্থীর নাম উঠে আসছে। সিবিআই এর চার্জশিটে দাবি করা হয়েছে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও যার নামে নিয়োগপত্র ইস্যু হয়েছিল, স্কুল সার্ভিস কমিশন যে দাগিদের তালিকা প্রকাশ করেছে সেখানেও নাম রয়েছে তার। চার্জশিটে সিবিআই দাবি করেছে নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 31। ডব্লিউবিসি এসএসসির নথিতেও সেই তথ্যই রয়েছে। পার্সোনালিটি টেস্টও দেননি তিনি, কিন্তু তার নামে সুপারিশপত্র ইস্যু হয়। সিবিআই এর চার্জশিটে উল্লেখ, অসিত কুমার সাহা দাবি করেছেন তিনিও সৌমিত্র ঘোষ নামে ব্যক্তিকে 10 লক্ষ টাকা দিয়েছিলেন, নবম দশমে চাকরি করিয়ে দেওয়ার আশ্বাস দেন। তদন্তে উঠে এসেছে সৌমিত্র ঘোষের বাড়ি থেকে পাওয়া খাতায় লেখা ছিল অসিত কুমার সাহার নাম, আর নামের পাশে সংখ্যায় লেখা ছিল 10।
এই যে বেআইনিভাবে চাকরি বিক্রি করা হয়েছিল এবং যারা চাকরি পেয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জমা দিয়েছে চার্জশিটের সঙ্গে, যে এই হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই হলো তাদের মার্কস এবং কীভাবে ম্যানিপুলেট করা হলো প্রমাণ করতে পারলে খুবই ভালো। একটা চেইন যেটা তৈরি করেছে ওরা, সেই চেনটার শেষ চেন হচ্ছে এটা। কিন্তু কতটুকু কোর্ট অফ লয়ে প্রমাণ হবে? ল অফ দ্য ল্যান্ডের একটা জিনিস, আমাকে যাই বলো না কেন, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে কোর্ট অফ লতে যে এটা এই বলেছিল। এটা যদি প্রমাণ করতে পারে একটা বিশাল ব্যাপার হবে। এমনই আরো এক চাকরি প্রার্থীর নাম সিবিআই এর চার্জশিটে রয়েছে, বিশ্বজিৎ রায়। নাইসা থেকে পাওয়া তথ্য অনুযায়ী তার ওএমআর স্কোর 31, অথচ যেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছিল 53। তদন্ত করে চার্জশিট দিয়েছে, তারা প্রমাণ দিয়েছেন। যারা ডিফেন্সে দাঁড়িয়েছিল পুরো সিস্টেমটাকে আটকে রাখবার জন্য, তারা কোথায়? মানুষ তাদের দেখতে চায়। অধিকাংশ চার্জশিটই পলিটিক্যালি উদ্দেশ্য প্রণোদিত। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, যদি প্রমাণিত হয়, ব্যবস্থা হোক, চূড়ান্ত শাস্তি হোক, তৃণমূল কংগ্রেস অপরাধীর পাশে দাঁড়াবে না। চার্জশিটে সিবিআই এর আরো চাঞ্চল্যকর দাবি হলো 801 জনের নম্বর অদল বদল করেছে ওএমআর মূল্যায়নের দায়িত্ব থাকা সংস্থা নাইসা। 136 জনের নম্বর গড়মিলে যুক্ত ছিলেন এসএসসির তৎকালীন প্রোগ্রাম অফিসার বর্ণা বসু। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জড়িত বলে আদালতে নথিসহ চার্জশিট দিয়ে দাবি করল ইডি। শুধু মন্ত্রীই নন, তার স্ত্রী এবং ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থা দাবি করেছে। ইডি সূত্রে দাবি 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী কুন্তলা সিংহ এবং 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি আর্থিক লেনদেনে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জড়িত বলে আদালতে নথিসহ চার্জশিট দিয়ে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু মন্ত্রী নন, তার স্ত্রী ও ছেলের নামেও আয়ের সঙ্গে সঙ্গতিহীন লক্ষ লক্ষ টাকার লেনদেনের হদিশ মিলেছে বলে তদন্তকারী সংস্থার দাবি। সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার ভবনে ইডির বিশেষ আদালতে চন্দ্রনাথ সিনহাকে অভিযুক্ত দায়ের করে 6ষ্ঠ সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই মামলায় চন্দ্রনাথ 55তম অভিযুক্ত বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6ষ্ঠ চার্জশিটে একাধিক অভিযোগ আনা হলো মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে। চার্জশিটের 38 নম্বর পাতার 11 নম্বর পয়েন্টে লেখা হয়েছে, চন্দ্রনাথ ও তার স্ত্রী কুন্তলা সিনহার নামে থাকা ইন্ডিয়ান ব্যাংকের যৌথ অ্যাকাউন্টে 2016-র 18ই জানুয়ারি থেকে 2019-এর 18ই নভেম্বরের মধ্যে 1 কোটি 18 লক্ষ নগদ জমা পড়েছে। সেই অ্যাকাউন্টে জমা নগদের উৎস জানাতে বলা হয়েছিল। উত্তরে তিনি জানান, এই নগদ টাকা তার এলাকায় সম্পত্তি লেনদেনের কমিশন বা দালালি থেকে আয়, কিন্তু তিনি তার আয়কর রিটার্নে সম্পত্তি লেনদেনের জন্য পাওয়া কমিশন বা ব্রোকারেজ থেকে এই আয় বলে উল্লেখ করেননি। যারা একটু বোকাশোকা মানুষ, তারা নিজের অ্যাকাউন্টেই লেনদেনটা করে ফেলেছে, আর যারা বাইরে রেখে সব কাজ করে বেরিয়ে গেছে, তারা এখন এর দেখে মজা নিচ্ছে। এই চন্দ্রনাথ সিনহা এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কে চালিয়ে নিয়ে যেতে দেন। চার্জশিটে ইডি আরও দাবি করেছে, নিয়োগ দুর্নীতিতে জড়িত 2 অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডল লিখিত বয়ানে জানান, চন্দ্রনাথ সিনহা অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। ইডির দাবি, তাপস মণ্ডল বেসরকারি বিএড ও ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। চন্দ্রনাথ রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন ওই সংগঠনের অনুষ্ঠানে যেতেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছে, 159 জন অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা এই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে দাবি, চন্দ্রনাথ সিনহা ওই 159 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিনহা, তার স্ত্রী কুন্তলা সিনহা ও 2 ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে বিপুল টাকার লেনদেন হয়েছে, যার পরিমাণ কোটি টাকার কাছাকাছি। শিক্ষানিয়োগ দুর্নীতি মামলায় গত বছর 22শে মার্চ চন্দ্রনাথ সিনহার বাড়িতে তল্লাশি চালায় ইডি। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে, তল্লাশিতে উদ্ধার হয় 41 লক্ষ টাকা। এই টাকা নিয়ে কোনো সদুত্তর মেলেনি বলেও চার্জশিটে ইডি সূত্রে দাবি করা হয়েছে। যদি সেটাই হয়ে থাকে, তাহলে কদিন আগেই তিনি অ্যান্টিসিপেটরি বেল পেলেন, এই এজেন্সির কোর্টেই বেলটা পেলেন, তাহলে সেদিনকে কেন বেলের বিরোধিতা করলেন না? নোংরা পলিটিক্স বিজেপি গত 2014-য় ক্ষমতায় আসার পর থেকে ইডি সিবিআইকে দিয়ে শুরু করেছে। এই পলিটিক্স যতদিন চলবে, দেশের মানুষ বিজেপিকে, বাংলার মানুষ বিশেষ করে, প্রত্যাখ্যান করবে। 6 সেপ্টেম্বর ইডির বিশেষ আদালতে আত্মসমর্পণ করে অন্তর্বর্তী জামিন পান কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। আবির দত্ত, দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।